এখন আসি মেইন ইন্টারফেসে। অ্যাপ ইনভেন্টর ইন্টারফেস দুটি অংশ নিয়ে গঠিত, একটি ডিজাইনার এবং একটি ব্লক অংশ। এই দুটি পার্টের আমরা প্রথমে ডিজাইনার সম্পর্কে আলোচনা করব। ডিজাইনার সেকশন তিনটি সেকশন নিয়ে গঠিত, একটি প্যালেট সেকশন, একটি ভিউয়ার সেকশন এবং কম্পোনেন্ট সেকশন। এবং কম্পোনেন্ট সেকশনের প্রপার্টিস নামে এখানে একটি সেকশন আছে। আর উপরের দিকে স্ক্রিন সম্পর্কিত একটি ট্যাব আছে। এখানে আপনি যে কয়টি স্ক্রিন তৈরি করবেন তা শো করবে এবং আপনি প্রতিটি স্ক্রিনে এখানে কাজ করতে পারবেন ক্লিক করে। অ্যাড স্ক্রিনে আপনি নতুন স্ক্রিন যোগ করতে পারবেন এবং রিমুভ স্ক্রিনে আপনি যে কোনো স্ক্রিন রিমুভ করতে পারবেন। প্যালেট সেকশনের গুরুত্বপূর্ণ পার্ট হলো ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে এখানে কিছু কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট আপনি ভিউয়ার অপশনে ড্র্যাগ করে অ্যাপ্লিকেশনের ডিজাইন করতে পারবেন। প্রথমে বাটন নামে যে কম্পোনেন্ট আছে এটার কাজ সম্পর্কে জানি। বাটন কম্পোনেন্ট আপনি একটি ক্লিকেবল কম্পোনেন্ট, এটা আপনি ভিউয়ার অপশনে ড্র্যাগ করে নিতে পারেন। ড্র্যাগ করার পর আপনি দেখুন এখানে একটি বাটন ক্রিয়েট হয়েছে। আপনি ভিউয়ারে যে কম্পোনেন্ট ব্যবহার করবেন সেই কম্পোনেন্টটি এখানে শো করবে কম্পোনেন্ট অংশে। আমরা একটি বাটন ভিউয়ারে ড্র্যাগ করে এনেছি এবং এখানে সেই কম্পোনেন্টটি শো করতেছে এবং পাশে সেই বাটনের প্রপার্টিস আছে। বাটন কম্পোনেন্টের কাজ হলো আপনি বাটনের সাথে কিছু মিউজিক অথবা ইমেজ সেট করে দিতে পারেন। যখন আপনি আপনার মোবাইল থেকে এই বাটনটি ক্লিক করবেন তখন আপনার মিউজিকটি বেজে উঠবে অথবা ইমেজ চেঞ্জ হবে। বাটন কম্পোনেন্টের প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আপনি ডিফল্ট হিসাবে ব্ল্যাক কালারটা সিলেক্ট করা আছে এবং পরবর্তীতে আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি যদি ব্লু অংশে ক্লিক করি তাহলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হবে। পরবর্তীতে আছে এনাবেল একটি নামে একটি অপশন আছে, এটি আপনি এনাবেল করতে পারেন অথবা ডিজেবল করে দিতে পারেন। এবং তার নিচে ফন্ট বোল্ড নামে একটি অপশন আছে, এটা ক্লিক করলে আপনার বাটনে যা লেখা থাকবে তা বোল্ড অক্ষরে দেখাবে। এবং পরবর্তীতে আরেকটি অপশন আছে ইতালিক, এটা এটা এই চেক বক্সে ক্লিক করলে আপনার বাটন ফন্টটি ইতালিক অক্ষরে হয়ে যাবে। আপনি লক্ষ্য করুন এটা ক্লিক করার সাথে সাথে ইটালিক হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে ফন্ট সাইজে আপনি বাটনের সাইজ ঠিক করে দিতে পারেন। এখানে ডিফল্টভাবে 14 দেওয়া আছে, আমি যদি 20 দেই তাহলে বাটনটি একটু বড় হবে। এভাবে আপনি বাটনের ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন। এখন বাটনের যেই ফন্টগুলো থাকবে সেই ফন্ট টাইপ আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এখানে যে ফন্টটি আপনার ভালো লাগে সেই ফন্টটি আপনি এখানে ব্যবহার করতে পারেন। আপনি লক্ষ্য করুন আমি ফন্ট চেঞ্জ করার সাথে সাথে এখানে ফন্টটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আছে ইমেজ অপশন। বাটনে আপনি যদি কোনো ইমেজ যোগ করতে চান তাহলে এখানে ক্লিক করে এবং এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনি যে কোনো ইমেজ আপলোড করে নিতে পারেন এবং তখন সেই ইমেজটা বাটন হিসাবে কাজ করবে। পরবর্তীতে আসি বাটন শেপ সম্পর্কে। এখানে আপনি ইচ্ছে করলে ডিফল্টভাবে এখানে রেক্টাঙ্গুলার দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে বাটনটা রাউন্ডেড করতে পারেন অথবা ওভাল শেপ করে নিতে পারেন। নিচে যেই অপশনটি আছে সেটা হলো বাটনের টেক্সট অপশন। এখানে আপনি বাটনের যে কোনো টেক্সট পরিবর্তন করে নিতে পারেন। আমি এখানে যাই লিখব তাই শো করবে। যেমন আমি এখানে লিখি রেজিস্টার, তাহলে এখানে বাটনে আপনি লক্ষ্য করুন এখানে রেজিস্টার শো করতেছে। এবং পরবর্তী আছে অ্যালাইনমেন্ট। এখানে বাটন আপনার সেন্টারে থাকবে না লেফটে থাকবে না রাইটে থাকবে এটা ঠিক করে নিতে পারেন। বাটনের টেক্সট আপনি লক্ষ্য করুন রাইটে চলে গেছে এবং আপনি লেফটে ক্লিক করলে লেফটে চলে যাবে এবং সেন্টারে ক্লিক করলে বাটনের টেক্সট বাটনের সেন্টারে চলে আসবে। বাটনের টেক্সট কালার অপশনের মাধ্যমে আপনি বাটনের যে টেক্সট আছে তার কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি এখানে গ্রিনে ক্লিক করি তাহলে আপনি লক্ষ্য করুন বাটনের টেক্সট কালার গ্রিন হয়ে গেছে। আরেকটি অপশন, আপনি চাইলে বাটনটি ইনভিজিবল করে রাখতে পারেন। এখানে ভিজিবল অপশনে আপনি যদি হিডেন করে রাখেন তাহলে আপনি লক্ষ্য করুন বাটনটি এখানে হিডেন হয়ে গেছে। এবং এখানে আপনি বাটনের ওয়াইড এবং হাইট ঠিক করে নিতে পারেন, বাটনটি কত লম্বা হবে বা প্রস্থে কতটুকু। পরবর্তীতে আমি ইউজার ইন্টারফেসের নেক্সট কম্পোনেন্ট চেকবক্স সম্পর্কে ধারণা দেব।
এই কম্পোনেন্টে আমি ড্র্যাগ করে ভিউয়ার অপশনে আনি। এখানে একটি চেকবক্স তৈরি হয়েছে এবং এর প্রপার্টিসগুলো বাটনের প্রপার্টিসের মতোই, এবং আপনি লক্ষ্য করুন কম্পোনেন্ট অপশনে চেকবক্স নামে একটি কম্পোনেন্ট ক্রিয়েট হয়েছে বা শো করতেছে। এখন আপনি যদি চেকবক্সের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনি লক্ষ্য করুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে এবং এখানে বাটন অপশনের মতো এখানে টেক্সট চেঞ্জ করা যাবে। আমি এখানে লিখি চেকবক্স, এখানে টেক্সট চেঞ্জ হয়েছে এবং অন্য সব প্রপার্টিস বাটনের মতোই। এখন এখানে যে কোনো কম্পোনেন্ট ডিলিট করতে চাইলে আপনি কম্পোনেন্টটি সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে নেক্সট কম্পোনেন্ট ক্লক সম্পর্কে ধারণা দিই। ক্লক কম্পোনেন্টটি গেম তৈরির জন্য অনেক গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি এমন একটি গেম তৈরি করলেন যেখানে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার সকল এনিমি কিল করতে হবে, তখন আপনার ক্লক কম্পোনেন্টটি দরকার হবে। ক্লক কম্পোনেন্টটি একটি নন ভিজিবল কম্পোনেন্ট। আপনি লক্ষ্য করুন এখানে অলরেডি নন ভিজিবল কম্পোনেন্ট নামে একটি লিস্ট তৈরি হয়ে গেছে। আপনার যেসব কম্পোনেন্ট ভিজিবল হবে না, ইনভিজিবল থাকবে, সেই কম্পোনেন্টগুলো এখানে শো করবে। পরবর্তীতে ইমেজ কম্পোনেন্টে আসি। ইমেজ কম্পোনেন্টে ড্র্যাগ করার পর আপনি লক্ষ্য করুন এখানে কম্পোনেন্টে ইমেজ কম্পোনেন্ট যোগ হয়েছে এবং প্রপার্টিসে ইমেজ কম্পোনেন্টে আপনি এখানে যে কোনো পিকচার আপলোড করে রাখতে পারেন এবং এই ইমেজটা শো করবে না হিডেন থাকবে এটা আপনি ভিজিবল অপশনের মাধ্যমে ঠিক করে দিতে পারেন। এবং ইমেজের দৈর্ঘ্য প্রস্থ আপনি ওয়াইড এবং হাইট এই দুইটি অপশনের মাধ্যমে ঠিক করে নিতে পারেন। লেভেল তৈরির জন্য লেভেল কম্পোনেন্টটি অনেক ইম্পর্টেন্ট। ড্র্যাগ করার পরে প্রপার্টিসে এখানে বাটনের মতোই আপনি সকল কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এখানে শুধু একটি লেভেল তৈরি হবে, এখানে আপনি একটা টেক্সট দিতে পারেন। টেক্সটটা লেখার পর আপনি দেখবেন যে এখানে একটি লেভেলের টেক্সট চেঞ্জ হয়েছে এবং এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনি আপনার অ্যাপ্লিকেশনে যদি একটি প্যারাগ্রাফ বা কোনো একটি কিছু লিখতে চান তাহলে আপনি লেভেল কম্পোনেন্টের মাধ্যমে এখানে লিখে নিতে পারেন। বাটন কম্পোনেন্ট এবং লেভেল কম্পোনেন্টের মধ্যে পার্থক্য হলো বাটন কম্পোনেন্টের মাধ্যমে আপনি ক্লিকের মাধ্যমে যে কোনো কাজ সম্পাদন করতে পারবেন এবং লেভেল কম্পোনেন্টে আপনি যা লিখবেন সেটা আপনার অ্যাপ্লিকেশনে শো করবে। পরবর্তীতে আসি লিস্ট স্পিকার কম্পোনেন্ট সম্পর্কে। এখানে লিস্ট স্পিকার একটি বাটন যেখানে ইউজার ক্লিক করার পরে একটি লিস্ট শো করবে, এই জন্য এটা লিস্ট স্পিকার নাম করা হয়েছে। আর প্রপার্টিস অপশনে ব্যাকগ্রাউন্ড কালার এবং কিছু কিছু কম্পোনেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। লিস্ট স্পিকারের প্রপার্টিসে একটি অপশন আছে এলিমেন্ট ফ্রম স্ট্রিং, এখানে আপনি যে কোনো কিছু সেট করে দিতে পারেন। এটা পরবর্তীতে অ্যাপ্লিকেশন তৈরির সময় আমরা আলোচনা করব। এখন দেখাচ্ছি এলিমেন্ট ফ্রম স্ট্রিং, এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, যেমন চয়েস 1 অর চয়েস 2 এরকম অনেক কিছু লিখে দেওয়া যেতে পারে। পরবর্তীতে লিস্ট নোটিফায়ার একটি ইনভিজিবল কম্পোনেন্ট যা নোটিফিকেশন শো করার জন্য ব্যবহৃত হয়। মনে করি আপনি একটি গেম তৈরি করেছেন যেখানে আপনার হিরো মারা গেলে লেখা উঠবে গেম ওভার, তো তখন আপনার এই কম্পোনেন্টটি দরকার হবে। পাসওয়ার্ড টেক্সট বক্স কম্পোনেন্টের মাধ্যমে আপনি একটি বক্স শো করবেন যেখানে আপনার ইউজার টেক্সট বা পাসওয়ার্ড টাইপ করলে সেটা ক্যারেক্টার ডিসপ্লে করবে না অথবা এনক্রিপ্টেড হয়ে যাবে। পরবর্তী কম্পোনেন্ট স্লাইডার একটি প্রোগ্রেস বার, যার মাধ্যমে আপনি থাম ড্র্যাগ করতে পারবেন। রাইট টু লেফট কোনো কিছু ড্র্যাগ করার জন্য এটা ব্যবহৃত হয়। নেক্সট
টেক্সট বক্স কম্পোনেন্টের মাধ্যমে ইউজার একটি বক্স দেখতে পাবে যেখানে সে ইউজার নেম বা কোনো কিছু টাইপ করতে পারবে। ওয়েব ভিউয়ার কম্পোনেন্ট ব্রাউজার হিসেবে কাজ করে। এখানে আপনি প্রপার্টিসে হোম ইউআরএলে যদি কোনো লিঙ্ক সেট করে দেন তাহলে ইউজার স্ক্রিনের উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার ইন্টারনেট কানেকশন যদি ওপেন থাকে, আপনি এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভিউয়ারে, সেই স্ক্রিনের প্রপার্টি সম্পর্কে আমি কিছু বলবো। অ্যাবাউট স্ক্রিনে আপনি স্ক্রিন সম্পর্কিত কোনো নোট বা কিছু থাকলে এখানে লিখে রাখতে পারেন এবং স্ক্রিনের অ্যালাইনমেন্ট কেমন হবে, সেটা সেন্ট্রাল হবে না রাইট হবে না লেফট হবে, তা এখানে ঠিক করে দিতে পারেন। স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ করে নিতে পারেন। আপনি লক্ষ্য করুন, আমি এখানে ম্যাজেন্ডা ক্লিক করলে স্ক্রিনটা ম্যাজেন্ডা কালারের হয়ে যাবে। পরবর্তীতে স্ক্রিনে কোনো পুরোপুরি স্ক্রিনে কোনো ইমেজ শো করতে হলে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা স্ক্রিন থেকে আরেকটি স্ক্রিনে এন্টার করলে সেটা কিভাবে পরিবর্তিত হবে তা এখানে ঠিক করে দিতে পারেন। এখানে কিছু অপশন আছে, স্লাইড হরিজন্টাল, স্লাইড ভার্টিক্যাল। হরিজন্টাল মানে আপনি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যখন এন্টার করবেন তখন সেটা স্লাইড হবে হরিজন্টালভাবে এবং আরেকটি আছে ভার্টিক্যালভাবে স্লাইড হবে। আরেকটি অপশন আছে জুম এবং ফেক, এগুলো আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। পরবর্তীতে আইকন অপশনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনের আইকন চেঞ্জ করে নিতে পারেন। স্ক্রিন ওপেন করার সাথে সাথে সেটা কোন অ্যানিমেশনে ইউজারের কাছে শো করবে তা এখানে ঠিক করে দিতে পারবেন এবং পরবর্তীতে স্ক্রিন ওরিয়েন্টেশনে কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে। এখানে আপনি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এবং সেন্সর অনুসারে স্ক্রিন পরিবর্তন হতে পারে। এখানে আপনি স্ক্রিনের অটো রোটেশন ঠিক করে দিতে পারেন স্ক্রিন ওরিয়েন্টেশনের মাধ্যমে এবং স্ক্রিনটি স্ক্রল করা যাবে কিনা তা এখানে চেক বক্সে ক্লিক করে ঠিক করে রাখতে পারেন এবং স্ক্রিনের টাইটেল কী হবে তা এখানে লিখে রাখতে পারেন। যেমন প্রথম স্ক্রিনের টাইটেল আমি শুরু করি ওয়েলকাম লেখা দিয়ে। তাহলে স্ক্রিনের টাইটেল এখানে পরিবর্তন হবে। আপনি লক্ষ্য করুন স্ক্রিনের এখানে যে টাইটেল আছে এখানে এটা পরিবর্তন হয়ে গেছে ওয়েলকাম, বা আপনি অন্য যে কোনো কিছু লিখতে পারেন। এবং আপনি যে অ্যাপ্লিকেশনটি তৈরি করছেন তার ভার্সন কোড এবং ভার্সন নেম এখানে দিতে পারেন, তবে ডিফল্ট রাখাই ভালো। যদি পরবর্তীতে আপনার রিডেভেলপ করার প্রয়োজন হয় তখন আপনি ভার্সন। নেক্সট, প্যালেট অপশনের লেআউট টুল সম্পর্কে কিছু বলি। লেআউট টুলসে প্রথম যেই কম্পোনেন্টটি আছে হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট, এর মাধ্যমে আপনার যে কম্পোনেন্টগুলো এখানে সেট করবেন তা কিভাবে শো করবে তা সেট করে দিতে পারেন। আপনি যদি হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট ঠিক করে দেন তাহলে আপনি এখানে পরপর 5টা ছবি আপনি ইমেজ অ্যাড করলেন, তখন 5টা ইমেজ আপনার পাশাপাশি শো করবে। আপনি যদি টেবল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে অ্যারেঞ্জ করেন তাহলে এটা ট্যাবল হিসাবে শো করবে এবং ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট করলে সেটা আপনার 5টা ছবি উপরে নিচে শো করবে। পরবর্তীতে আসি মিডিয়া টুল সম্পর্কে। মিডিয়া অপশনের ক্যামকর্ডার কম্পোনেন্টের মাধ্যমে আপনার ডিভাইসে যে ক্যামেরাটি আছে তার মাধ্যমে আপনি যে কোনো কিছু ভিডিও করে নিতে পারবেন এবং ক্যামেরা কম্পোনেন্টের মাধ্যমে আপনি আপনার ডিভাইসের ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলে নিতে পারবেন। এই দুটি কম্পোনেন্ট নন ভিজিবল কম্পোনেন্ট। পরবর্তীতে আসি ইমেজ স্পিকার কম্পোনেন্টে। ইমেজ স্পিকার কম্পোনেন্টের মাধ্যমে আপনি মোবাইল ফোনের গ্যালারিতে যেসব ইমেজ সংরক্ষিত আছে সেখান থেকে ইমেজ চুজ করে নিতে পারবেন। ধরুন আপনি একটি ফটোশপের ন্যায় কোনো সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন, তখন আপনার গ্যালারিতে যে সকল ইমেজ আছে তা এডিট করার জন্য আপনার পিক করার প্রয়োজন হবে। তো ইমেজ পিকার একটি বাটন যার মাধ্যমে আপনি গ্যালারি থেকে যে কোনো ইমেজ চুজ করতে পারবেন এবং পরবর্তীতে তা এডিট করতে পারবেন। প্লেয়ার কম্পোনেন্টের মাধ্যমে আপনি যে কোনো ভিডিও অথবা অডিও ফাইল প্লে, পজ অথবা স্টপ করতে পারবেন। ধরুন আপনি একটি মিউজিক প্লেয়ার অথবা ভিডিও প্লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছেন, প্লেয়ার কম্পোনেন্টের মাধ্যমে আপনি একটি মিউজিক প্লেয়ার অথবা ভিডিও প্লেয়ার ক্রিয়েট করতে পারবেন যেখানে আপনার মিউজিক অথবা ভিডিও প্লে এবং স্টপ করা যাবে। প্লেয়ার কম্পোনেন্টের প্রপার্টিসে আছে সোর্স নামে একটি অপশন আছে, এখানে আপনি
যে কোনো অডিও অথবা ভিডিও ফাইল সেট করে দিতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে একটি বাটন সেট করে দিতে পারবেন, যেখানে ক্লিক করার পর আপনি এখানে যে সোর্স যেই ফাইলটি সেট করে দিবেন তা প্লে করা শুরু করবে অথবা স্টপ, পরবর্তীতে স্টপ করে নিতে পারেন। এবং আপনি যে মিডিয়াটি প্লে করবেন এর ভলিউম কীরকম হবে তা এখানে সেট করে দিতে পারেন। সাউন্ড কম্পোনেন্টের মাধ্যমে আপনি প্রপার্টিসে এখানে একটি অডিও ফাইল সেট করে দিতে পারেন। আপনার ডিভাইসে প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে সেই সাউন্ডটি বাজবে। সাউন্ড প্লে হওয়ার সাথে সাথে ফোনের ভাইব্রেট অপশনটিও এই কম্পোনেন্টের সাথে যুক্ত। সাউন্ড রেকর্ডার কম্পোনেন্টের মাধ্যমে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন এবং পরবর্তীতে স্পিচ রিকগনাইজার কম্পোনেন্টের মাধ্যমে ভয়েস রিকগনিশন করা যায়। যেমন আমরা যদি একটি অ্যাপ্লিকেশন তৈরি করি যেখানে আমি যা বলবো তা টেক্সট হিসাবে ডিসপ্লেতে শো করবে, তখন এই অ্যাপ্লিকেশনটি বা এই কম্পোনেন্টটি কাজে লাগবে। টেক্সট টু স্পিচ কম্পোনেন্টের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনে যেই টেক্সটটি লিখব সেই টেক্সটটি স্পিচ বা সাউন্ড হিসাবে সেভ করতে পারা যায়। ভিডিও প্লেয়ার কম্পোনেন্টটি যে কোনো ভিডিও প্লে, নেক্সট, ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন ইন্টারফেসে তিনটি কম্পোনেন্ট আছে। আমরা যখন পরবর্তীতে গেম তৈরি করব তখন এই কম্পোনেন্টগুলো সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে সেন্সর কম্পোনেন্ট আছে। সেন্সর কম্পোনেন্টের মাধ্যমে আপনার ডিভাইসের সেন্সরকে ইউজ করে প্রথম যেই কম্পোনেন্টটি আছে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, আপনার ডিভাইসের এই সেন্সর ইউজ করে আপনি গেম তৈরি করতে পারবেন অথবা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ধরুন আপনার ডিভাইসটি শেক করার ফলে একটি ভয়েস অথবা অডিও প্লে হবে, তা এটার মাধ্যমে করতে পারবেন। অথবা আপনি এমন একটি গেম তৈরি করলেন যা সেন্সরের উপরে খেলা যায়, যেমন আপনি একটি গাড়ির গেম তৈরি করলেন যা আপনি সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করবেন। এই অ্যাপ্লিকেশন এই কম্পোনেন্টের মাধ্যমে করা যায়। এখানে প্রপার্টিসে একটি অপশন আছে সেন্সিটিভিটি নামে। এর মাধ্যমে আপনার ফোনের সেন্সিটিভিটি কতখানি দ্রুত কাজ করবে তা আপনি ঠিক করে রাখতে পারেন। স্বাভাবিকভাবে আমরা মডারেটর ইউজ করি, তবে আপনার যদি সেন্সিটিভিটি বেশি কাজ করাতে চান তাহলে স্ট্রং দিয়ে রাখতে পারেন। বারকোড স্ক্যানারের মাধ্যমে বারকোড স্ক্যান করতে পারবেন এবং লোকেশন সেন্সরের মাধ্যমে আপনি জিপিএস ইউজ করে কোনো ম্যাপের লোকেশন ঠিক করতে পারবেন। নিয়ার ফিল্ড কম্পোনেন্টটি এনএফসি ক্যাপাবিলিটির ক্ষেত্রে প্রয়োজন হয় এবং পরবর্তী কম্পোনেন্ট ওরিয়েন্টেশন সেন্সরের মাধ্যমে আপনি অটো রোটেশন ঠিক করে দিতে পারবেন। নেক্সট সোশ্যাল সেকশনে আসি। এখানে প্রথম যে কম্পোনেন্ট আছে কন্ট্যাক্ট পিকার, এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসে যে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা থাকবে তা পিক করতে পারবেন। নেক্সট কম্পোনেন্ট ইমেল পিকার, এর মাধ্যমে আপনি ইমেল পিক করতে পারবেন। ফোন কল কম্পোনেন্টের মাধ্যমে আপনি একটি ফোন নাম্বার ভ্যালু সেট করে রাখতে পারবেন। প্রপার্টিসে আপনি একটি ফোন নাম্বার ভ্যালু যদি সেভ করে রাখেন এখানে যা, তাহলে ইউজার যখন এই বাটনের উপর ক্লিক করবে তখন আপনার মোবাইল থেকে এই নাম্বারে একটি ফোন যাবে। ফোন নাম্বার পিকার কম্পোনেন্টের কাজ কন্ট্যাক্ট পিকার অপশনের মতোই। পরবর্তীতে যে কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব টেক্সট কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটি কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। আমরা টেক্সটিংয়ের উপরে পরবর্তীতে একটি অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন এই কম্পোনেন্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
টুইটার কম্পোনেন্টের মাধ্যমে আপনি টুইটারের সাথে কানেকশন এনাবল করতে পারবেন। ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করার পর অ্যাবাউট ডেভেলপার স্ক্রিনে আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট সেট করে দিতে পারবেন, যার মাধ্যমে ইউজার আপনাকে ফলো করতে পারবে। এবং নেক্সট আসি স্টোরেজ সেকশনে। এখানে ফিউশন টেবলস কন্ট্রোল নামে যেই কম্পোনেন্টটি আছে, এর মাধ্যমে গুগলের ফিউশন টেবল কন্ট্রোল করতে পারবেন। মনে করি আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, যেটা হবে কুইজ বেস অ্যাপ্লিকেশন, এবং যার ডাটা আপনি ওয়েবে সেভ করে রাখতে চান, তখন আপনার এই কম্পোনেন্টটি দরকার হবে। টিনিডিবি ডাটা সেভ করে রাখার জন্য অনেক ইম্পর্টেন্ট। তবে আমি একটি ছোট্ট এক্সাম্পল দিই। আপনি একটি গেম তৈরি করেছেন, যেখানে আপনার হাই স্কোর আপনি সংরক্ষণ করে রাখতে চান এবং পরবর্তীতে হাই স্কোর লিস্টে হাই স্কোর শো করতে চান। তখন আপনার এই কম্পোনেন্টের মাধ্যমে আপনি স্কোরগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং হাই স্কোরগুলো আপনি পরবর্তীতে শো করতে পারবেন। নেক্সট কম্পোনেন্ট যিনি ওয়েব ডিবি, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং কাজ টিনিডিবির মতোই। তবে এখানে আপনি কোনো ডাটা আপনার অ্যাপ্লিকেশনে সেভ না রেখে যদি ওয়েবে সংরক্ষণ করতে চান, তখন পরবর্তী সেকশন কানেক্টিভিটি। কানেক্টিভিটির প্রথম যে কম্পোনেন্টটি আছে অ্যাক্টিভিটি স্টার্টার, এর মাধ্যমে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের স্টার্ট বাটন এখানে সেভ করে রাখতে পারেন এবং ইউজার যখন সেই বাটনে ক্লিক করবে তখন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে। ব্লুটুথ ক্লায়েন্ট এবং ব্লুটুথ সার্ভার কম্পোনেন্ট দুটি ব্লুটুথ সম্পর্কিত কম্পোনেন্ট, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। ব্লুটুথের মাধ্যমে কোনো কিছু কন্ট্রোল করার জন্য বা ব্লুটুথে কোনো ডাটা এক্সচেঞ্জ করার জন্য এই কম্পোনেন্ট দুটি ব্যবহৃত হয়। ওয়েব একটি নন ভিজুয়াল কম্পোনেন্ট, যার লিগো মাইন্ডস্ট্রম সেকশনটি রোবট তৈরি করার জন্য ব্যবহৃত হয় বা রোবট কন্ট্রোল করার জন্য। আমাদের আপাতত এটা সম্পর্কে জানার দরকার নাই। যদি কখনো জানার দরকার হয় তাহলে আমি বিস্তারিত জানাবো। যদি আপনার মাইন্ডস্ট্রম রোবোটিক কিট থাকে, তাহলে আপনি এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এই কম্পোনেন্টগুলোর মাধ্যমে, যার দ্বারা আপনি রোবট কন্ট্রোল করতে পারবেন। তো ডিজাইনার ইন্টারফেস সম্পর্কে আজকে আমরা পুরোপুরি আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা ব্লক ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব, যার মাধ্যমে আপনি এখানে যে অ্যাপ্লিকেশনটি ডিজাইন করলেন, ব্লক ইন্টারফেসে এখানে বিল্ট ইন অবস্থায় কিছু ব্লক কম্পোনেন্ট আছে এবং তার নিচে আপনি ডিজাইনার ভিউতে যেসব কম্পোনেন্ট অ্যাড করেছেন তার জন্য কিছু ব্লক কম্পোনেন্ট পাবেন। এবং এখানে আরেকটি অপশন আছে এনি কম্পোনেন্ট নামে। এখানে আপনাকে বিল্ট ইন অবস্থায় কিছু ব্লক রেডি করা আছে। তো যে কোনো একটি ব্লকে ক্লিক করার পরে একটি ড্রয়ার ওপেন হবে। আমি কন্ট্রোল ব্লকে ক্লিক করার পরে একটি ড্রয়ার ওপেন হয়েছে এবং এখানে ব্লক দেখা যাচ্ছে। এখানে যেসব দেখা যাচ্ছে তা আপনি ড্র্যাগ করার মাধ্যমে এবং একটির পর একটি পাজলের ন্যায় সাজিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আপনার যদি পাজল বানানো ভুল হয় তাহলে তা ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারেন।
ব্লকস ইন্টারফেসে কিভাবে কাজ করতে হয় তার আমি ছোট একটি ধারণা দেই। আপনি ডিজাইনার ভিউতে যে বাটন অ্যাড করেছেন সেই বাটনের ব্লক কম্পোনেন্টে ক্লিক করার পরে এখানে একটি ড্রয়ার ওপেন হয়েছে এবং কিছু ব্লক শো করছে। আপনি একটি ব্লক এখানে ড্র্যাগ করে ভিউয়ারে আনার পরে লক্ষ্য করুন, এটার কাজ হলো যখন আপনি বাটন ওয়ানে ক্লিক করবেন তখন কি কাজ করবে। ধরুন আপনি চাচ্ছেন বাটন ওয়ানে ক্লিক করার পরে বাটন ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে। এর জন্য আমরা সেট ব্লকটি নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা সেট করে দিচ্ছি এবং আপনি দেখেন এখানে পাজলের মতো সেট হয়ে আছে এখন। তো এতটুকু পাজলের মাধ্যমে আমরা বুঝতে পারি যখন আমরা বাটন ওয়ানে ক্লিক করব তখন এই কাজটি করবে, বাটন ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনি কি কালার চেঞ্জ করবেন তা এখানে কালার অপশনে আছে। আমি রেডটা টেনে নিচ্ছি, এখানে আপনি সেট করে দিন। তাহলে আপনি যদি অ্যাপ্লিকেশনটি রান করেন তখন দেখবেন আপনি যখন বাটন ওয়ানে ক্লিক করছেন তখন বাটন ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এভাবেই একটার পর একটা সাজিয়ে অ্যাপ্লিকেশন বিল্ড করতে হবে। তো আজকে ডিজাইনার ইন্টারফেস এবং ব্লকস ইন্টারফেস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি। আমরা পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন বিল্ড করা শুরু করব তখন আপনারা এই কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারণা পাবেন এবং প্রত্যেকটি কম্পোনেন্ট কিভাবে কাজ করে তা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী